স্টুডেন্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দশম শ্রেণীর গণিতের জন্য যে অনলাইন কোয়েশ্চেন্সগুলো দিয়েছে তার পার্ট 1 নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো 1 নম্বর ax² + bx + c = 0 যেখানে a b c বাস্তব আর a ≠ 0 সমীকরণের বিজোড়দ্বয় সমান হওয়ার শর্ত লেখো। দেখো যদি ax² + bx + c = 0 একটি দ্বিঘাত সমীকরণ হয়, যেহেতু এখানে স্কোয়ার হচ্ছে সবচেয়ে বড় ঘাত, সেই কারণে এটাকে এই সমীকরণটাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ হয় যেখানে a b c বাস্তব, এখানে এটা বলেই দেওয়া হয়েছে a b c বাস্তব এবং a ≠ 0। যেখানে a b c বাস্তব ও a ≠ 0, তবে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই x = -b ± √b² - 4ac / 2a। এখন এখানে এই b² - 4ac এই জিনিসটা হচ্ছে, এই রাশিটা হচ্ছে, এটাকে বলা হয় নিরূপক। এখানে b² - 4ac হলো নিরূপক, এটাকে বলা হয় হচ্ছে নিরূপক। এখন বিজোড়দ্বয়ের প্রকৃতি কেমন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে এই নিরূপকের ওপর। তো আমি এখানে একটুখানি বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বলেছে দেখো b² - 4ac যদি > 0 হয় তাহলে বিজোড়দ্বয় হবে বাস্তব ও অসমান। আচ্ছা, b² - 4ac যদি <0 হয় তাহলে বিজোড়দ্বয় হবে অবাস্তব। আর 3 নম্বর বলেছে b² - 4ac যদি 0 হয়, মানে b² - 4ac = যদি 0 হয় তাহলে বিজোড়দ্বয় হবে বাস্তব ও সমান। তো দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে, সমীকরণের বিজোড়দ্বয় সমান হওয়ার শর্ত লেখো। তাহলে কোনটা আমাদের কাজে লাগবে? তাহলে এইটা। ওকে, তাহলে এইটা কাজে লাগবে। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি, সুতরাং প্রদত্ত সমীকরণটির বিজোড়দ্বয় সমান হওয়ার শর্ত হলো b² - 4ac = 0 ইমপ্লাই b² = 4ac। এটাই হলো আনসার। আচ্ছা, এই পোর্শনটা আমি জাস্ট বোঝাবার জন্য দিয়েছি, এই পোর্শনটা অঙ্কের মধ্যে করার দরকার নেই, শুধু অঙ্কটা এইভাবে করলেই চলবে। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? আচ্ছা, আমরা দেখো একটা বৃত্ত অঙ্কন করেছি, সেখানে এবার এই প্রশ্ন অনুযায়ী একটু এঁকে নেব। বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি ও একটি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। তো আগে আমি জ্যাটা আঁকছি। এই হচ্ছে জ্যা, এটার দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি। ওকে, এবার বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। ব্যাসার্ধ কিভাবে হয় না, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে লাইনটা টানা হয় তাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে দেখো টানছি, এই হচ্ছে একটা ব্যাসার্ধ, এর দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি। তাহলে লেখো 10 সেমি। আচ্ছা, এবার বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? এ দেখো বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্বটা জানতে চেয়েছে। অর্থাৎ এই দূরত্বটা আমার কাছ থেকে জানতে চেয়েছে। তো আমরা এই দূরত্ব বলতে কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর কিন্তু আমরা লম্ব দূরত্বটাই বুঝবো। ঠিক আছে, তো আমাদের একটা উপপাদ্য আছে 32 নম্বর উপপাদ্য, যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে তা ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে কেন্দ্র থেকে ওই বৃত্তের জ্যায়ের ওপর যদি আমরা কোনো লম্ব অঙ্কন করি তাহলে এই পুরো জ্যাটাকে, এই লম্বটা সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এই জ্যায়ের দৈর্ঘ্যটা কত আমরা একটুখানি নাম দিয়ে দিই, এর নাম হচ্ছে ও, এ, বি, আর এখানে দিলাম সি। ওকে, আচ্ছা, এই পুরো এ বিটা হচ্ছে 12 সেমি।
তাহলে যদি এই লম্বটা অর্থাৎ ওসি যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা কি পাবো, এসি আর সিবিটা হচ্ছে 12কে 2 দিয়ে ভাগ করো 6 সেমি, এটা আবার এটাও হচ্ছে 6 সেমি। তার মানে এসিটা হচ্ছে 6 সেমি, সিবিটা হচ্ছে 6 সেমি। তাহলে আমরা লিখি যেহেতু, আচ্ছা আগে লিখব এবি ইকুয়ালস টু 12 সেমি, এবি ইকুয়ালস টু 12 সেমি, যেহেতু ওসি লম্ব এবি, সুতরাং এসি ইকুয়ালস টু সিবি ইকুয়ালস টু কী হবে না 12/2 কত হলো 6 সেমি। তাহলে এক একটা দৈর্ঘ্য হবে এসি অথবা সিবি, এর দৈর্ঘ্য হবে 6 সেমি। এখন দেখো ওএসিটা হলো একটা সমকোণী ত্রিভুজ, যার ওসি হচ্ছে লম্ব, ওএ হচ্ছে অতিভুজ, আর এসি হচ্ছে ভূমি, ঠিক আছে। এবার দেখো এই তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহু কিন্তু আমাদের জানা আছে। একটা কি ওএ অর্থাৎ অতিভুজটা আমার জানা আছে 10 সেমি, আর এসি অর্থাৎ 6 সেমি, মানে ভূমিটা আমার জানা আছে 6 সেমি, ঠিক আছে। তো আমাদের তো ওসি বার করতেই বলেছে, জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত এটাই বার করতে বলেছে, তার মানে আমাদের কি বার করতে হবে, ওসি বার করতে হবে, ঠিক আছে। তো ওসিটা হচ্ছে লম্ব, তো আমরা এই সমকোণী ত্রিভুজটা থেকে যে লম্বটা বার করব সেটা কি দিয়ে বার করব না পিথাগোরাস উপপাদ্য দিয়ে। তো দেখো পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি পাই না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার আমরা জায়গায় জায়গায় মান বসাই। লম্বটা হচ্ছে এখানে লম্বটা কত না ওসি, লম্বটা হচ্ছে ওসি, তাহলে এখানে লিখছি ওসি স্কোয়ার প্লাস ভূমিটা কত, ভূমিটা হচ্ছে এসি, এসি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ হচ্ছে ওএ, ওএ স্কোয়ার। তো আমরা কি কি পাচ্ছি দেখো, আচ্ছা ওসি স্কোয়ারটা আমাকে বার করতে হবে, তাই ওসি স্কোয়ার আমরা এটাই লিখে দিলাম প্লাস এসি স্কোয়ার, এসি স্কোয়ার হচ্ছে 6 সেমি, তার মানে 6 স্কোয়ার ইকুয়ালস টু ওএ স্কোয়ার, ওএ স্কোয়ার হচ্ছে 10 সেমি, তার মানে 10 স্কোয়ার ইমপ্লাই ওসি স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা প্লাস 6 স্কোয়ারটা আমি ওই পাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 10 স্কোয়ার মাইনাস প্লাসটা যেহেতু ওইদিকে নিয়ে চলে যাচ্ছি তো মাইনাস হবে, মাইনাস 6 স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 6 স্কোয়ার মানে হচ্ছে 36, তাহলে কত হচ্ছে বিয়োগ করে দেখো হচ্ছে 64। আচ্ছা তাহলে আমরা কি পেলাম ও সি স্কোয়ার ইকুয়ালস টু 64, তাহলে ওসিটা কি হবে ইকুয়ালস টু √64। আচ্ছা এটা যেহেতু দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্য, ওকে, তাহলে আমাদের এই প্লাস মাইনাসের মধ্যে আমরা শুধু প্লাসটাই নেব, পজিটিভ দিকটাই নেব, ঠিক আছে, নেগেটিভ দিকটা নেব না, কেননা দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, সবসময় পজিটিভ হয়। তাহলে 64 বর্গমূল কত হয় 8 হয়, তাহলে ওসি কত বেরিয়ে গেল 8, তার মানে আমার এটা বেরিয়ে গেল কত 8 সেমি। তাহলে এবার আমরা আনসার লিখতে পারি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেমি। চলে আসছি পরবর্তী প্রবলেমে। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। ধরো এই দুটো ঘনক, তো আমরা জানি যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তো আমি ধরে নিলাম ধরি প্রথম ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x1 একক, তার মানে এখানে এই ঘনকটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x1 একক, আর এই ঘনকটার অর্থাৎ দ্বিতীয় ঘনকটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x2 একক।
আচ্ছা, এই একক কথাটা কিন্তু ইউনিট কিন্তু অবশ্যই লিখতে হবে, অবশ্যই না, যদি না লেখো তাহলে কিন্তু না মার্কস কাটা যাবে। আচ্ছা, এরপর চলে আসো, এখানে বলেছে ঘনকের আয়তনের কথা। ঘনকের আয়তনের অনুপাত 1:8। তাহলে আমরা ঘনকের আয়তনের ফর্মুলা জানি কি না, বাহু কিউব ঘন একক, অবশ্যই ঘন একক কথা লিখতে হবে। আচ্ছা, সুতরাং প্রথম ঘনকের আয়তন হবে x1 কিউব ঘন একক, যেহেতু বাহুটা হচ্ছে x1 একক, আর দ্বিতীয় ঘনকের যেহেতু বাহুটা হচ্ছে x2 একক, সেজন্য দ্বিতীয় ঘনকের আয়তন হচ্ছে x2 কিউব ঘন একক। এবার বলেছে যে এই দুটো ঘনকের আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:8। তাহলে দেখি সলভ করা যাক। দেখো, অনুপাত মানে হচ্ছে x1 কিউব ইজটু x2 কিউব, দুটো ঘনকের আয়তনের অনুপাত ইজটু দিয়ে করব, ইকুয়ালস টু 1:8 বলে দিয়েছে। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, ইজটুর জায়গায় ডিভাইড করে নেব, ইকুয়ালস টু 1/8। আচ্ছা, এবার দেখো এই কিউবটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 কিউবটাকে আমরা এইভাবে লিখতে পারি হোল কিউব। আচ্ছা, এবার 1/8টাকে আমরা ভেতরে কি লিখে হোল কিউব দিতে পারি না 1/2 হোল কিউব, তাই না? দেখো 1 এর কিউব কত হয়, 1 হয়, 2 এর কিউব কত হয়, 8 হয়। তাহলে আমরা উভয় পক্ষ থেকে এই ঘাতগুলো ডিলিট করে দিতে পারি। তাহলে কত হচ্ছে আমাদের, x1/x2 ইকুয়ালস টু হাফ। এটা দিলাম 1 নম্বর ইকুয়েশন। এখন জানতে চাইছে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা, আমরা জানি, আমরা ঘনকের ফর্মুলা থেকে জানি যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক, ঠিক আছে? তাহলে দেখো প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, তাহলে 6 ইন্টু x1 স্কোয়ার বর্গ একক। অবশ্যই ক্ষেত্রফলের জায়গায় আমরা বর্গ একক কথাটা ইউজ করব, ঠিক আছে? প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু x1 স্কোয়ার বর্গ একক। কেন না, বাহুটা হচ্ছে প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, x1 একক, আর দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x2 একক। তাহলে প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6(1)x1 স্কোয়ার বর্গ একক, আর দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6x2 স্কোয়ার বর্গ একক। তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে না 6x1 স্কোয়ার ডিভাইডেড বাই 6x2 স্কোয়ার ইকুয়ালস টু, এবার দেখো 6 কাটলো, অনুপাত মানে হচ্ছে ডিভাইড অথবা ইস টু, তো আমরা ডিভাইড করে পরে আমরা ইস টু করছি। তাহলে দেখো x1/x2 হোল স্কোয়ার পেলাম, x1/x2 হোল স্কোয়ার পেলাম। ওকে, এই যে x1 স্কোয়ার আর নিচে x2 স্কোয়ার, তাহলে x1/x2 হোল স্কোয়ার পেলাম। আচ্ছা, x1/x2টা কত পেয়েছি আমরা, হাফ, 1 নম্বর ইকুয়েশন থেকে। তাহলে x1/x2 জায়গায় আমরা বসিয়ে দিতে পারি হাফ হোল স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছি 1/4, তাই তো? এবার 1/4টাকে আমরা কি লিখতে পারি 1:4। তাহলে এটাই হচ্ছে আনসার, এটাই অনুপাত বেরিয়ে গেল। নেক্সট প্রবলেম, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? আচ্ছা, দেখো 400 টাকাটা হচ্ছে আসল, এখানে পিটা হচ্ছে 400 টাকা। 2 বছর অর্থাৎ সময়টা হচ্ছে 2 বছর, আর সমূল চক্রবৃদ্ধি আমরা জানি সুদাসল, সমূল চক্রবৃদ্ধিও যা সুদাসলও তাই, সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি 441 টাকা, ঠিক আছে? তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? হার মানে চক্রবৃদ্ধি সুদের হার মানে আমাদের R% চেয়েছে, 8টা আমাদের বের করতে বলেছে। তাহলে এই ইনফরমেশনগুলো আছে, একটা পি হচ্ছে 400 টাকা, এ হচ্ছে 441 টাকা, আর এন হচ্ছে মানে সময় এন হচ্ছে 2 বছর। তো আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা কি, চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা জানি, a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তো এখানে আমরা জায়গায় মানগুলো বসাচ্ছি। দেখো p
পি এর মান কত 400 ইন্টু 1 প্লাস আর তো আমরা জানি না, আরটাই বার করব, আর বাই 100 হোল টু দি পাওয়ার এন এর মান হচ্ছে কত 2 ইকুয়ালস টু এর মান হচ্ছে 441। আচ্ছা, এবার দেখো এই 400টা এটার সঙ্গে এই ব্র্যাকেটটার সঙ্গে কি আছে, গুণ হয়ে আছে, তাহলে 400টা আমি নিচে নিয়ে নিতে পারি ভাগ হিসাবে। 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইকুয়ালস টু 441 ডিভাইডেড বাই 400। আচ্ছা, ইমপ্লাই, এবার দেখো স্কোয়ারটা উঠে গেলে এ পাশে কি আসে, বর্গমূল আসে। 1 প্লাস আর বাই 100 আমরা স্কোয়ারটাকে এখান থেকে উঠিয়ে দিলাম, দিয়ে এখানে নিয়ে চলে এলাম হচ্ছে বর্গমূল 441 ডিভাইডেড বাই 400। ওকে, এবার এই বর্গমূলটা আমাদের করতে হবে। দেখো আমরা তো সবাই জানি ভাগ পদ্ধতিতে বর্গমূল। দেখো ফার্স্টে যাচ্ছে 2 দিয়ে 41 নামলো, তাহলে কত হলো, এখানে বসবে 2 দুগুণে 4, তাহলে কত দিয়ে যাচ্ছে 1 দিয়ে, তাহলে এখানে 441-এর বর্গমূল কত হলো না 21। আর 400-র বর্গমূল আমরা সবাই জানি 4টা হচ্ছে 2 হবে, আর দুটো জিরোর জন্য একটা 0 হবে, তাহলে 21/20। ওকে, এই বর্গমূলটা আমি একবার দেখিয়ে দিলাম। যাই হোক, এবার আমরা চলে আসছি আবার অঙ্কে। 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু, তাহলে কত পেলাম 21/20। এবার ওয়ানটাকে আমি ওই পাশে নিয়ে যাব, তাহলে এদিকে থাকবে আর বাই 100 ইকুয়ালস টু 21/20 মাইনাস 1। এবার এটাকে আমরা লসাগু করছি, 20 লসাগু হলো, তাহলে আমাদের থাকছে কি ওপরে 21 মাইনাস 20 আর বাই 100, এটা বিয়োগ করো 1/20। এবার কোনাকুনি গুণ 20 আর ইকুয়ালস টু 100, তাহলে আর ইকুয়ালস টু 100/20 কত হলো 5, তাহলে আটটা কত বেরোলো 5। তাহলে এখানে কি বলেছে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত না, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5%। স্টুডেন্ট, চলে আসছি পরবর্তী প্রবলেমে। দেখো 5 নম্বর বলেছে x12y27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। x12y27 এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে কি না, প্রথম দ্বিতীয় এদের অনুপাত, দ্বিতীয় তৃতীয় এদের অনুপাত, আর তৃতীয় চতুর্থ এদের অনুপাত সব কিছু সমান হবে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি না, x:12, x:12, 12:y, y:27 এরা হচ্ছে সমান। এটার মানেই হচ্ছে ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, তো এইখান থেকে ইস্টুর জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা জানি ইস্টুর জায়গায় আমরা ভাগ লিখতে পারি, তাই তো। x/12 ইকুয়ালস টু 12 ডিভাইডেড বাই y ইকুয়ালস টু y ডিভাইডেড বাই 27, এটা আমরা এখান থেকে লিখতে পারি। আচ্ছা, আমি যখন কে ফ্যাক্টর শিখিয়েছিলাম তখন আমি এখানে একটা কে ধরে নিয়েছিলাম, যেখানে কেটা হচ্ছে ধ্রুবক। এটা আমার আগের ভিডিওতে দেখবে আছে। যাই হোক, এবার তারপর আমরা কি করেছিলাম, প্রত্যেকটাকে আলাদা আলাদা করেছিলাম কে এর সঙ্গে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পাই, x/12 ইকুয়ালস টু কে, এই একটা পাচ্ছি, 12/y ইকুয়ালস টু কে, এই একটা পাই, আর একটা হচ্ছে y/27 ইকুয়ালস টু কে। এইভাবে আমরা আলাদা আলাদা করে নিয়েছিলাম এরকম থাকলে। আচ্ছা, এবার কি করি, এবার হচ্ছে আমরা লাস্টের থেকে তার আগেরটায় যাই, তার আগেরটার থেকে প্রথমটায় যাই, তাই তো। আচ্ছা, লাস্টে আমি দেখি কি আছে, y ইকুয়ালস টু 27k। আচ্ছা, আমি আগে এগুলো
মাল্টিপ্লাই করে নিই, এক্স ইকুয়ালস টু 12কে, এখানে কি পাচ্ছি 12 ইকুয়ালস টু ওয়াইকে, আর এখানে কি পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু 27কে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব না লাস্টের থেকে তার আগের দিকে যাব। দেখো এখানে ওয়াই সমান সমান পেয়েছি 27কে, তাই তো? তাহলে ওয়াই এর জায়গায় আমি 27কে এর আগেরটাই লিখে দিতে পারি, তার মানে এই ওয়াই এর জায়গায় আমরা 27কে লিখব। দেখো তাহলে কি হচ্ছে 12 ইকুয়ালস টু ওয়াই এর জায়গায় আমরা লিখছি 27কে ইন্টু এই কে, তাহলে আমরা কি পাচ্ছি 12 ইকুয়ালস টু 27কে স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 12/27 ইকুয়ালস টু কে স্কোয়ার। এই 27টা ইন্টু আছে, কোথায় চলে গেল, এর নিচে চলে গেল, তাই তো? মানে ডিভাইড হয়ে চলে গেল। আচ্ছা এবার দেখো এটাকে কাটাকুটি করো, 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 9 27, তাহলে আমরা কি পাচ্ছি কে স্কোয়ার ইকুয়ালস টু 4/9। এবার বলো কেটা কি হবে, তাহলে আমরা অবশ্যই পজিটিভটা ধরবো। আচ্ছা স্কোয়ার উঠে গেলে কি হয়, এদিকে রুট চলে আসে, তাহলে রুট 4/9। আমরা অবশ্যই কে এর ভ্যালুটা কি ধরবো, কে এর ভ্যালুটা পজিটিভ দিক ধরবো। আমরা তো জানি রুট এলেই এখানে প্লাস মাইনাস হয়ে যায়, তো কিন্তু এখানে আমরা কে এর ভ্যালুটা প্লাস ধরবো। তার মানে 4 এর রুট কত হয়, 4 এর রুট হচ্ছে 2, আর 9 এর রুট কত 3। তাহলে কে এর ভ্যালুটা আমরা কি পেয়ে গেলাম 2/3। এবার আমরা কি করব, দেখো এখানে কি চেয়েছে, আমাদের বলেছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে দেখো তো এই পাশে এক্স ইকুয়ালস টু 12কে আছে, তাহলে এখানে কে এর ভ্যালুটা বসিয়ে দিলেই এক্স এর মান পেয়ে যাব। আবার এখানে কি আছে ওয়াই ইকুয়ালস টু 27কে, তাই তো? তাই এখানেও কে এর ভ্যালুটা বসিয়ে দিলে আমি ওয়াই এর মান পেয়ে যাব, তাই তো? তাহলে এখানে আমি দেখো করছি ওয়াই ইকুয়ালস টু 27 ইন্টু কে এর ভ্যালুটা কত পেয়েছি 2/3। এখানে লিখে দাও কে ইকুয়ালস টু 2/3। তাহলে কাটাকুটি করো, 3 9 27, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত পেলাম 9 দুগুণে 18। তাহলে এই একটা আনসার পেয়ে গেলাম। আর এদিকে চলে এসো, এক্স ইকুয়ালস টু 12 ইন্টু 2/3, কে ইকুয়ালস টু 2/3, তাই কে এর জায়গায় আমি 2/3 লিখলাম। এখানে আবার লিখে দাও কে ইকুয়ালস টু 2/3। এবার এটাকে কাটাকুটি করো, 3 4 12, তাহলে কত পেলাম এক্স ইকুয়ালস টু 4 দুগুণে 8। তাহলে এই আরেকটা আনসার পেয়ে গেলাম। তাহলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স এর মান 8, ওয়াই এর মান 18। নেক্সট প্রবলেম, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, অ্যাঙ্গেল ও বি সি ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ও সি এ কত? তো দেখা যাক, আমি আঁকছি। দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এই হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, তার এবি হচ্ছে ব্যাস, নাম দিলাম এ বি। এবার বলেছে সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, তার মানে ধরো এই বৃত্তে একটা বিন্দু আছে সি, এটা হচ্ছে সি বিন্দু। অ্যাঙ্গেল ও বি সি ইকুয়ালস টু 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ও বি সি, তার মানে ও বি সি এটা বলে দিয়েছে 60 ডিগ্রি। ওকে, হলে অ্যাঙ্গেল ও সি এ কত? ও সি এ মানে হচ্ছে ও সি এ, তার মানে এটাকে আমি জয়েন করতে হবে, ও সি জয়েন করতে হবে, আর এ সি জয়েন করতে হবে। ওকে, তাহলে ও সি এ এইটা কত, এটা আমাদের জিজ্ঞেস করেছে।
তো এবার আমরা অঙ্কে আসছি। দেখো দেখো এই ট্রায়াঙ্গেলটার দিকে লক্ষ্য করো, মানে ও বি সি, এই ট্রায়াঙ্গেলটার দিকে লক্ষ্য করো। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটায় দেখো ও বি আর ও সি, এরা দুজন কি? এরা দুজন হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ না? তাহলে ও বি আর ও সি হচ্ছে সমান, কেননা যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ও বি, তাহলে লিখি ও বি ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল, আগে লিখতে হবে ট্রায়াঙ্গেল ও বি সি এর ও বি ইকুয়ালস টু ও সি, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এই ট্রায়াঙ্গেলটা একটা কি ট্রায়াঙ্গেল হবে? আইসোসিলস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং ট্রায়াঙ্গেল ও বি সি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম থেকে আমরা কি পাই? না, যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। ঠিক আছে, তা দেখো এই বাহুটা মানে ওসি বাহুর বিপরীত কোণটা কোনটা? এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল বি, তাই তো? তাহলে ও বি বাহুর বিপরীত কোণ কোনটা হবে? তাহলে এই কোণটা হবে, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে সুতরাং অ্যাঙ্গেল ও বি সিটা কী বলে দিয়েছে? 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে অ্যাঙ্গেল ও বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও সি বি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, অ্যাঙ্গেল ও সি বি। তাহলে কত? অ্যাঙ্গেল ও সি বিটা কত হলো? কত বেরোলো? ও সি বি এটা কত বেরোলো? 60 ডিগ্রি। ওকে, তাহলে অ্যাঙ্গেল ওবিসি যেহেতু 60 ডিগ্রি বলে দিয়েছে, সেই জন্য সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম অনুসারে অ্যাঙ্গেল ওসিবিটাও হবে 60 ডিগ্রি। এবার দেখো, আমরা একটা উপপাদ্য জানি যে কি না, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আমরা উপপাদ্য 37-এ পড়েছি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো এইটা একটা বৃত্ত আর এইটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ মানে একটা সেমি সার্কেলের মধ্যে যে কোণটা আছে সেটা হচ্ছে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এবার আমরা আমাদের আঁকাতে চলে আসি। দেখো এটা আমাদের বেরিয়েছে 60 ডিগ্রি, তাই তো? আচ্ছা, বলো তো এখানে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা হবে? এখানে দেখো এই পুরো অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি, ঠিক আছে? এই অ্যাঙ্গেল এ সি বিটা পুরো হবে অর্ধবৃত্তস্থ কোণ। তো এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখো এই 90 ডিগ্রি থেকে আমরা যদি এই 60 ডিগ্রিটাকে বাদ দিয়ে দিই, এই পুরো টোটাল অ্যাঙ্গেলটা থেকে যদি আমি এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এই 60 ডিগ্রিটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা আলটিমেটলি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব না? মানে যেটা আমাদের কাছ থেকে চেয়েছে, কি চেয়েছে? অ্যাঙ্গেল ও সি এ, এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব? 90 ডিগ্রি থেকে আমরা এই 60 ডিগ্রিটা বাদ দিলেই এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। তো দেখি, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সুতরাং অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি আর অ্যাঙ্গেল ও সি বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। দেয়ারফোর অ্যাঙ্গেল কি? ও সি এ, মানে যেটা আমাদের চেয়েছে, তাই তো? অ্যাঙ্গেল ও সি এ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি। তাহলে এটাই হবে আনসার। নেক্সট প্রবলেম, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো, এটা ধরো একটা ঘনক, আমরা জানি যে ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে? তাহলে আমরা সেটাকে এ ধরে নিলাম।
তাহলে দেখো লিখছি, ধরি ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য এ একক। অবশ্যই একক কথাটা কিন্তু ইউনিট কথাটা কিন্তু লিখতে হবে অবশ্যই। সুতরাং ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল, আচ্ছা সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমাদের ঘনকের? তাহলে 6a² বর্গ একক। ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গা যদি না লেখো তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। আচ্ছা, এবার বলেছে 50% বৃদ্ধি পেলে, দেখো 50% বৃদ্ধি পেলে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্যটা আগে বার করি, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমাদের কত ছিল না এ, ফার্স্টে প্রথমে 50% বৃদ্ধি পাওয়ার আগে ঘনকটির ধারের দৈর্ঘ্য কত ছিল না এ একক। তাহলে এ প্লাস এবার কত বৃদ্ধি পেয়েছে? 50% বৃদ্ধি পেয়েছে, এ ইন্টু 50% ইকুয়ালস টু এ প্লাস এ ইন্টু 50/100, যেহেতু এটা পার্সেন্টেজ আছে তাই তো। তাহলে এটা কাটাকুটি করো, কত হচ্ছে তাহলে এ প্লাস এ একে এ, তার মানে a/2। তাহলে এটাকে লসাগু করো 2, তাহলে এটা কি হচ্ছে 2a প্লাস এ ইকুয়ালস টু কত হচ্ছে 3a/2। আচ্ছা, এখানে আমি এককটা লিখতে ভুলে গেছি, অবশ্যই কিন্তু এখানে একক হবে। একক, ওকে। এবার আমরা বের করব তাহলে এখন ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, মানে এখন মানে যখন আর কি 50% বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে কত বাহুর দৈর্ঘ্যটা হলো, এর থেকে বেড়ে কত হলো না 3a/2 একক হলো। তাহলে এখন মানে যখন 3a/2 একক, তখন ঘনকটার সমগ্রতলের ক্ষেত্রফল কত? আমরা জানি কি না ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক, তাই তো। তাহলে এখানে কি হবে 6 ইন্টু বাহু, বাহু মানে এখানে এখন কি 3a/2 তার হোল স্কোয়ার, অবশ্যই বর্গ একক। তাহলে কত হচ্ছে 6 ইন্টু দেখো 3a² মানে 3 3 9, 9a²/2² মানে হচ্ছে 4। তাহলে এটাকে কাটাকুটি করো, 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 3 নং 27a²/2 বর্গ একক। তাহলে দেখো আমাদের ঘনকের আগের ক্ষেত্রফল কত ছিল 6a² বর্গ একক, আর এখন ঘনকের ক্ষেত্রফলটা কত বেরোলো না 27a²/2 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা কি হবে? অবশ্যই বৃদ্ধি মানে হচ্ছে এই যেটা বেরোলো সেটার থেকে আগে যেটা ছিল সেইটা বিয়োগ করা। তাহলে 27a²/2 মাইনাস 6a² বর্গ একক ইকুয়ালস টু, দেখো লসাগু হচ্ছে 2, তাহলে ওপরে থাকছে 27a² মাইনাস 6 দুগুণে 12a² বর্গ একক। তাহলে কত হচ্ছে 15a²/2 বর্গ একক। তাহলে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি মানে ক্ষেত্রফল কতটা বেড়েছে না 15a²/2 বর্গ একক, ঠিক আছে। এবার বলেছে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত, এটাই বার করতে বলেছে। ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি। আচ্ছা, এই যে এটা বেড়েছে, এটা যে বেড়েছে এটা কার মধ্যে বেড়েছে না আগে যেটা ছিল, আগে কোনটা ছিল 6a², সেটার মধ্যে বেড়েছে। তাহলে আমরা কি লিখব ইকুয়ালস টু 15a²/2 ডিভাইডেড বাই কার মধ্যে বেড়েছে না 6a² মধ্যে বেড়েছে, 6a² ইন্টু শতকরা বলেছে যেহেতু সেই জন্য আমরা 100 দিয়ে গুণ করব, ওকে, দিয়ে এখানে পার্সেন্টেজ। এবার আমরা একটু ভাঙি, দেখো 15a²/2 আর 6a² নিচে আর 100টা হচ্ছে ওপরে। তাহলে এবার a² কাটলো, এবার দেখো 2 আর 100 কেটে 50 হলো। আচ্ছা,
2 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, 25 দুগুণে 50, আর এটা 3 দিয়ে 3 পাঁচে 15, এত পার্সেন্ট। তাহলে কত হলো? 125%। তাহলে আনসার, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। নেক্সট প্রবলেম সমাধান করো। 2x + 1 + 3/2x + 1 = 4। এখানে লেখা আছে x is not equal to -1/2। আচ্ছা, ফার্স্টে আমি বলি x is not equal to -1/2টা কেন লেখা আছে। দেখো, যদি x equals to -1/2 হয়, x যদি -1/2-এর সমান হয়, তাহলে দেখো এখানে x এর জায়গায় 2x + 1 আছে, এখানে x এর জায়গায় আমি -1/2 দিই, তাহলে কত হয় দেখো, -1/2, x এর জায়গায় দিলাম -1/2 + 1, তাহলে কত হলো 2। আচ্ছা, প্লাসে মাইনাসে এখানে -2 × 1/2 + 1, 2 কেটে গেল, কত হলো -1 + 1 = কত হচ্ছে 0। এবার এই 2x + 1 কত বেরোলো এখানে 0, যদি x = -1/2 হয়। এই 0 কখনো ডিনোমিনেটরে হতে পারে না, তাহলে এই রাশিটা পুরো অসঙ্গত হয়ে যাবে। ডিনোমিনেটরে কখনো 0 হতে পারে না, বাট 0 দিয়ে কিছু ভাগ দেওয়া যায় না। সেই জন্য এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে যে x is not equal to -1/2 হবে। ওকে, তো এটা আমি বুঝিয়ে দিলাম, এই পোর্শনটা করার কোনো দরকার নেই। তো এবার আমি অঙ্কে আসছি। বলেছে 2x + 1। দেখো, 2x + 1 একই জিনিস দু জায়গায় রয়েছে, আর কিন্তু x দিয়ে কোনো রাশি নেই, তাই তো। তাহলে এই 2x + 1টাকে আমি একটা কিছু ছোট কোনো অক্ষর ধরে নেব। আমি ধরে নিলাম a। তাহলে এই 2x + 1-এর জায়গায় a বসিয়ে দিয়ে কি পাবো দেখো। সুতরাং প্রদত্ত রাশিমালা, এটা লিখতে হবে ধরি, প্রদত্ত রাশিমালা a + 3/a = 4। মানে 2x + 1-এর জায়গায় আমি a বসিয়ে দিলাম। ওকে, এইবার আমরা কি করব, লসাগু করব। কত হবে, a² + 3 = 4। তাহলে কি হচ্ছে, কোনাকুনি গুণ করব, a² + 3 = 4a। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি, 4a-টা আমি এই সাইডে নিয়ে চলে আসছি। a² - 4a + 3 = 0। এবার দেখো, এটা একটা মিডল টার্ম ফ্যাক্টর হয়ে গেল, মিডল টার্ম। তাহলে আমরা মিডল টার্মের মতন করব, a² মাইনাস এখানে কত হবে না 3 + 1 a + 3 = 0। a² প্লাসে মাইনাসে -3a প্লাসে মাইনাসে -a + 3 = 0। এবার দুটোর থেকে কমন নেব, কত কমন যাচ্ছে, a। দুটোর থেকে কত কমন যাচ্ছে, a কমন যাচ্ছে, থাকছে a - 3। এখান থেকে কত কমন যাচ্ছে, -1, থাকছে a - 3 = 0। তাহলে কত হচ্ছে, a - 3 × a - 1। এবার আমাদের এখানে সমাধান বার করতে বলেছে, সমাধান করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বার করব, হয় a - 3 = 0 অথবা a - 1 = 0। তাহলে এখান থেকে কি পেলাম, a = 3, এখান থেকে পেলাম a = 1। এবার দেখো, আমাদের তো এটা আমরা ধরে নিয়েছি, তাই তো, এটা আমরা ধরে নিয়েছি, কিন্তু আসল অঙ্কে কি আছে, 2x + 1। তাহলে এর জায়গায় আমি 2x + 1 বসিয়ে দেব। 2x + 1 = 3। এখানে লিখতে হবে এর
মান বসাইয়া পাই। তাহলে এবার করো 2x ইকুয়ালস টু প্লাস ওয়ানটা ওই দিকে চলে গেল, তাহলে 3 - 1 হলো। তাহলে কত বেরোলো 2x ইকুয়ালস টু, এটা বিয়োগ করো 2, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে 2/2 1। তাহলে এখানে x ইকুয়ালস টু পেলাম হচ্ছে 1। এবার এই দিকেও কি করব, এই দিকেও এর ভ্যালুটা বসিয়ে দেব। এর ভ্যালুটা হচ্ছে 2x + 1, 2x + 1 ইকুয়ালস টু 1, যেহেতু a ইকুয়ালস টু 2x + 1। আচ্ছা, তাহলে এই প্লাস ওয়ানটা আবার ডান সাইডে নিয়ে চলে যাই। 2x ইকুয়ালস টু 1 - 1, তাহলে 2x ইকুয়ালস টু কত পেলাম 0। তাহলে x ইকুয়ালস টু কত হলো 0। 2টা নিচে চলে গেল, 0 দিয়ে 0 ওপরে থাকলে নিচে যাই থাকুক না কেন কত হবে 0। তাহলে উত্তর নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 1, 0। স্টুডেন্টস, এরপর আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী গণিতের পার্ট 2 আর পার্ট 3 তোমাদের জন্য আপলোড করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। আর বিভিন্ন অঙ্কের সমাধান পেতে গেলে আমার এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলে আমি যা যা আপডেটস দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে।